দর্শক স্বাগত জানাচ্ছি ঠিকানা নিউজের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আমি তালুকদার বিপ্লব। আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন অতিথি হিসেবে। আপনারা জানেন যে 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলন, সে আন্দোলনের অন্যতম যে নেতৃত্ব যিনি দিয়েছিলেন এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি ভিপি নির্বাচিত হয়েছিলেন এবং একই সাথে আমরা যদি বলি যে গণ অধিকার পরিষদে যিনি আসলে প্রতিষ্ঠাতা সভাপতি, সেই নুরুল হক নুরু, তিনি আমাদের সাথে রয়েছেন এবং আমরা আসলে তার আজকে বিশেষ সাক্ষাৎকারে ওনার কাছে আমাদের বেশ কিছু প্রশ্ন রয়েছে এবং সেই প্রশ্নগুলো আমরা আজকে জানবো। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের প্রথম যে প্রশ্নটি সেটি হলো যে আপনি তো কিছুদিন আগে আপনার দলের নিবন্ধন পেয়েছেন। সেই দলের যে এটি পরিকল্পনা করেছেন যে আপনি ৩০০ আসন নির্বাচন করবেন, সুষ্ঠু নির্বাচন হয়, তো কি পরিকল্পনা রয়েছে একটু যদি বলেন। প্রথমেই দেশবাসীকে শুভেচ্ছা জানাই যে আমাদের দীর্ঘ প্রচেষ্টার ফলে গণ অধিকার পরিষদ অফিসিয়ালি নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধন পেয়েছে ট্রাক প্রতীকে, আপনারা জানেন। এবং বাংলাদেশে যেখানে দীর্ঘ ১.৫ দশকে একটা ফ্যাসিবাদী ব্যবস্থা ছিল এবং যে ব্যবস্থার মধ্যে গণতান্ত্রিক যে ন্যূনতম স্পেসটুকু সেটিও আসলে কেড়ে নেওয়া হয়েছিল। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিক এবং রাজনৈতিক দল সভা সমাবেশ, মিছিল মিটিং করবে, সংগঠন করবে, সেই স্বাধীনতাটুকু কেড়ে নেওয়া হয়েছিল। আমরা ২০১৮ সালে এই কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে হামলা, মামলা, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছি। একই বছর স্কুল কলেজের শিক্ষার্থীদেরও নিরাপদ সড়ক আন্দোলন, যেটিকে অনেকে কিশোর বিদ্রোহ বলে আখ্যায়িত করেছিল। এই যে ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন এবং পরবর্তীতে ২০১৯ সালে ডাকসু নির্বাচন এবং ডাকসুতে আমাদের জয়লাভ, এই সামগ্রিক প্রেক্ষাপট আসলে রাজনীতিতে আমাদেরকে উৎসাহিত করেছে এবং আমরা মনে করেছি যে বাংলাদেশের রাজনীতি যেই ধারায় চলছে গত ৫০ বছর ধরে, এর একটা পরিবর্তন দরকার। ধারাটি হচ্ছে যেই যখন ক্ষমতায় যায় প্রশাসন এবং রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করা, নিয়ন্ত্রণ করা এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সেখানে খুব একটা থাকে না, থাকে দলীয় আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। যার ফলে যেই দলই যখন ক্ষমতায় যায় তাদের দলের নেতাকর্মীদের একটা আধিপত্য, মানুষের উপরে জুলুম, নির্যাতন, ক্ষমতার অপব্যবহার, এগুলো আমরা ৫০ বছর ধরেই দেখে আসছি। সেই জায়গা থেকে আমরা বলছি যে আমরা ২০১৮ সালে যে বিপ্লবী বিদ্রোহী একটা তরুণ প্রজন্মের আমরা উন্মেষ দেখতে পেলাম কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে একই বছর নিরাপদ সড়ক আন্দোলন, এবং যেই প্রজন্ম, যেই বিপ্লবী বিদ্রোহীরাই কিন্তু এই ২০২৪ সালে এসে একটা সফল গণ অভ্যুত্থান ঘটিয়েছে। আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের যে সরকারি চাকরিতে যে কোটা, এটা তো একটা জায়গা, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় এরকম অসংখ্য অনিয়ম এবং অসঙ্গতি রয়েছে যেটার পরিবর্তন দরকার। যার ফলে আমরা চিন্তা করেছি যে নতুন প্রজন্মের একটা রাজনৈতিক দল দরকার, নতুন প্রজন্মের নেতৃত্ব দরকার এবং তরুণ প্রজন্মকে রাজনীতিতে এগিয়ে আসা দরকার। ছাত্র সংসদ নির্বাচনগুলো না থাকার ফলে রাজনীতিতে মেধাবী তরুণদের একটা ব্যাপক শূন্যতা তৈরি হয়েছিল। সেই কারণে আমরা তরুণদের একটা ব্যাপক সমর্থন পেয়েছি, যেহেতু আমরা গণ অধিকার পরিষদের একটা তারুণ্য নির্ভর দল। সেই দল নির্বাচন কমিশন ঘোষিত সকল শর্ত পূরণ করে আমরা নিবন্ধনের আবেদন করেছিলাম, কিন্তু আমরা নিবন্ধন এই ফ্যাসিস্ট বিগত সরকার দেয়নি। তো এই পতিত স্বৈরাচারের পর যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, নির্বাচন কমিশন সহ সমস্ত প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করা শুরু করেছে এবং তারা আমাদের প্রতি আগে যে অন্যায় করেছিল আমাদের নিবন্ধন দিয়ে তারা সুবিচার করেছে। এখন বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন কবে হবে, কতদিন এই সরকার ক্ষমতায় থাকবে, কি কি সংস্কার করবে, এইগুলো নিয়ে অনেক ধরনের বিতর্ক আছে, তর্ক আছে। তো সেই জায়গা থেকে আমাদের রাজনৈতিক অবস্থানটা হচ্ছে যে সমস্ত রাজনৈতিক দল যেই সময়টা যৌক্তিক মনে করে নির্বাচনের জন্য, সেই সময়টাতে নির্বাচন হবে। যেই সংস্কারের দাবিগুলো করছে সেই সংস্কারগুলো হওয়ার পরে নির্বাচন হবে। সেই ক্ষেত্রে এখন তো গণ অধিকার পরিষদ অফিসিয়ালি একটা নিবন্ধিত রাজনৈতিক দল, কাজেই গণ অধিকার পরিষদ চাইলে আগামীতে ৩০০ আসনেই কিন্তু নির্বাচন করতে পারবে। সব দলের তো একটা নিজস্ব প্রস্তুতি থাকে। আমরা আমাদের দলগতভাবে একটা প্রস্তুতি নিচ্ছি। ভবিষ্যতের রাজনৈতিক প্রেক্ষাপট এবং সামগ্রিক অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত হবে যে গণ অধিকার পরিষদ কারোর সাথে জোট করে নির্বাচন করবে নাকি এককভাবে নির্বাচন করবে। আপনি একটা ঘোষণা দিয়েছিলেন, এই ঘোষণাটার ব্যাপারে এই জায়গাটি আপনার সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। ঘোষণাটি বলতে গেলে আমরা তো স্বাভাবিকভাবেই সবাই চায় তো তার নিজের শক্তিতে উঠে দাঁড়াতে। বাংলাদেশের যেটা আমরা বলেছি যে ৫ দশকের রাজনীতিতে খুব বেশি পরিবর্তন মানুষ দেখে নাই। ১৯-২০, ১৮-২০ এরকমই দেখেছে।
যার ফলে মানুষের পরিবর্তনের প্রতি একটা ব্যাপক আকাঙ্ক্ষা রয়েছে। বিশেষ করে ধরেন এই গণঅভ্যুত্থানের পরে সেই আকাঙ্ক্ষাটা আরও ব্যাপক মাত্রা ধারণ করেছে, কারণ রাজনৈতিক দলগুলো কিন্তু গত ১.৫ দশক গণ অভ্যুত্থান কিংবা ফ্যাসিবাদ পতনের জন্য জনগণকে আহ্বান জানিয়েছে, কিন্তু জনগণ নানান রকমের, এটা ঠিক যে সরকারের দিক থেকেও নিপীড়ন নির্যাতন নিষ্পেষণ ছিল এবং অন্যান্য বিভিন্ন প্রেক্ষাপট ছিল, জনগণ কিন্তু রাজনৈতিক আহ্বানে কিন্তু এই ১.৫ দশকে কিন্তু এই ফ্যাসিবাদ পতনের চূড়ান্ত আন্দোলনে নেমে আসে নাই। ছাত্ররা যখন আন্দোলনটা করেছে এবং সেই আন্দোলনে রাজনৈতিক দলও সমর্থন করেছে, সহযোগিতা করেছে, সমাজের অন্যান্য স্টেক হোল্ডাররাও কিন্তু সেখানে অংশগ্রহণ করেছে, কিন্তু ছাত্রদের আহ্বানে কিন্তু মানুষ ভরসা বা আস্থা রেখে রাজপথে নেমেছিল। সেখানে ছাত্র আন্দোলনের যে স্পিরিটটা ছিল, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই যে রাজনীতিতে আপনার ক্ষমতার অপব্যবহার, পেশি শক্তি, কালো টাকার প্রভাবকে কাজে লাগিয়ে এলাকা নিয়ন্ত্রণ, রাজনীতি নিয়ন্ত্রণ, আধিপত্য বিস্তার, সেখানে ধরেন আপনার এই কালো টাকার যারা মালিক, অবৈধ পয়সার যারা মালিক, তারা এমপি বনে যাচ্ছে, মন্ত্রী বনে যাচ্ছে, সংসদে চলে যাচ্ছে। তো এই যে একটা রাজনৈতিক দুর্বৃত্তায়ন, এই ব্যবস্থারও কিন্তু পরিবর্তন সবাই চায়। সেই জায়গা থেকে যদি সামনের পরিস্থিতিতে যদি জনগণ মনে করে যে গণ অধিকার পরিষদ এই সময়ের নতুন প্রজন্মের রাজনৈতিক দল, তরুণদের প্রতিনিধিত্বকারী দল, তাদেরকে ইন্ডিপেন্ডেন্টলি নির্বাচন করা উচিত, নেতৃত্বের জন্য তাদেরকে কাজ করা উচিত, সেই জায়গা থেকে তো আমরা আলাদাভাবে কাজ করব। আর যদি মনে করি যে আমরা ধরেন বিএনপি সহ যে ৪২টি রাজনৈতিক দল যারা যুগপৎ আন্দোলন করেছিলাম এই শেখ হাসিনার ফ্যাসিবাদের জমানায়, নির্যাতন, নিষ্পেষণ, হামলা মামলা সহ্য করে, ১৮ তারিখও আমি গ্রেপ্তার হয়েছিলাম, আমাদের আরও সহযোদ্ধারা গ্রেপ্তার হয়েছে, রিমান্ডেও আমরা নির্মম নিষ্ঠুর নির্যাতন নিপীড়ন কিন্তু সহ্য করেছি। সেই ক্ষেত্রে আমরা মনে করি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যে অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা, সামাজিক অস্থিরতা, রাজনৈতিক যে নৈরাজ্য, কারণ আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট শক্তি হলেও তারা কিন্তু একটা বড় সুবিধাভোগী শ্রেণী এই সমাজে তৈরি করেছে, সেটা আমলাদের মধ্যে, প্রশাসনের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে, রাজনীতিতে। তাদের কাছে অনেক কালো টাকা আছে, কাজেই তারা কিন্তু পরবর্তী যে কোনো সরকারকে অস্থিতিশীল করার জন্য নানান ধরনের অপতৎপরতা চালাবে। কাজে সেই ক্ষেত্রে আমাদের যে প্রত্যাশা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করা, সেখানে আমাদের মধ্যে জাতীয় ঐক্য এবং সংহতি খুবই প্রয়োজন। সেক্ষেত্রে ধরেন বিরোধী দলগুলো, বিএনপি, জামাত, আমরা, অন্যান্য দল, তারা যদি সবাই যদি আলাদা আলাদা থাকে, তাহলে কিন্তু এই ফ্যাসিবাদী শক্তি ফায়দাটা নেবে এবং এই ফায়দা নিয়ে কিন্তু তারা রাজনীতিতে আবার আপনার পুনঃস্থাপন তাদের ঘটতে পারে, পুনরাগমন তাদের ঘটতে পারে। কাজে সেই দিক থেকেও আমাদের বৃহত্তর চিন্তাভাবনা করতে হবে যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এই সেন্টিমেন্টটা বা এই আদর্শটা মাথায় রাখতে হবে। সেই জায়গা থেকে আমাদের দলের নেতাকর্মীদের আসলে একটা তরুণ দল, নবীন দল, উদীয়মান দল এবং তাদের প্রত্যাশা যে আমরা যে একটা বিকল্প রাজনৈতিক শক্তি, সেটা মানুষের কাছে জানান দেওয়ার জন্য আমরা ৩০০ আসনে প্রার্থী দিতে চাই, আমরা নির্বাচন করতে চাই, কিন্তু দেশ জাতির বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে আমরা সিদ্ধান্ত নিব আগামীতে। নূর ভাই, আপনি জানেন যে শুরু থেকে এই সংস্কার নিয়ে বিএনপির পক্ষ থেকে বা বিভিন্ন দল থেকে বলা হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বোচ্চ সহযোগিতা তারা করবে এবং করে আসছে। গতকালকে কিন্তু বিএনপির মহাসচিব কিন্তু একটু কথার মধ্যে একটু পরিবর্তন নিয়ে এসেছেন যে দ্রুত নির্বাচন চাই আমরা এখন, এবং নতুন দল নিয়ে ওনার কিছু প্রশ্ন চলে আসছে। এই জায়গাটা আপনি কীভাবে ব্যাখ্যা করেন? গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনীতি করা, দল করা প্রত্যেক নাগরিকের অধিকার আছে, কেউ দল করতে পারে, রাজনীতি করতে পারে, সেই বিষয় নিয়ে আমার বিশেষ কোনো মন্তব্য নাই। বরঞ্চ আমি নতুনদেরকে অলওয়েজ স্বাগতম জানাবো যে আমাদের এই যে আন্দোলনকারী সহযোদ্ধারা, আমাদের বন্ধুরা, আমাদের সতীর্থরা যারা একসময় আমার সাথে রাজনীতি করেছে, আমি তাদের নেতৃত্ব দিয়েছি। এই আপনারা জানেন যে দুজন উপদেষ্টা থেকে শুরু করে এখানকার আন্দোলনের নেতৃত্বের বড় একটা অংশই কিন্তু আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম ছাত্র অধিকার পরিষদ বা গণ অধিকার পরিষদের সাথে সংশ্লিষ্ট ছিল। এখন তারা যদি ভিন্ন কোনো প্ল্যাটফর্ম করে কিংবা আমাদের সাথে রাজনীতি করে, সেটা আমি দুটোতেই আমি স্বাগত জানাবো। এখন অন্যান্য দল এটা কিভাবে দেখছে সেটা তাদের বিষয়। তবে একটা বিষয়ে আমাদের মাথায় রাখতে হবে, ধরেন আমাদের ছাত্র আন্দোলনের দুজন নেতা সরকারে গিয়েছে, সুতরাং তারা তো এখন সরকারের পার্ট, তাদের বক্তব্য বিবৃতিতে সেইভাবে একটু সতর্ক থাকতে হবে যেন নির্দিষ্ট কোনো মতের বা গোষ্ঠীর মানুষের পক্ষে যেন তাদের মন্তব্য বা বক্তব্যটা না যায়। তাদের বক্তব্যটা পুরো দেশকে কেন্দ্র করা হবে, দেশের মানুষকে কেন্দ্র করা হবে। এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এটা ঠিক যে
রাজনৈতিক দলগুলোর চেয়ে ছাত্র আন্দোলন বা ছাত্র নেতৃবৃন্দের মতামতটা সরকার গঠনে একটা প্রাধান্য পেয়েছে, কিন্তু এই ছাত্র নেতৃবৃন্দকে কিন্তু সব ধরনের সহযোগিতা সমর্থন কিন্তু সব রাজনৈতিক দলগুলো দিয়েছে। সুতরাং এই যে তাদের যে একটা সার্বজনীন গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, সেটি তারা যদি কোনো স্পেসিফিক রাজনৈতিক আইডিওলজি বা রাজনৈতিক দিকে এখনই মুভ করতে চায় তাহলে এটি নষ্ট হবে। বিএনপি বলেন, জামাত বলেন, গণ অধিকার পরিষদ বলেন, সবাই কিন্তু তাহলে সেটা সরিয়ে নেবে এবং সেটা কিন্তু ইতিমধ্যেই তার কিছু প্রমাণ এবং নিদর্শনও দেখবেন আপনি। ধরেন আমাদের এই ছাত্র আন্দোলনের নেতারা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যখন এই আপনার ফ্রান্সের অলিম্পিক থেকে দেশে আসছিলেন, সেই সময় তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আহ্বান জানিয়েছিল যে সমস্ত দেশবাসীকে, জনগণকে, ছাত্র তরুণদেরকে রাস্তার দুপাশে দাঁড়িয়ে স্বাগত জানানোর জন্য। তো আমি যতদূর জানি যে এই বিষয়টি রাজনৈতিক দল চায় নাই, যে না এটা যদি আমরা রাজনৈতিক দলও একেবারে এয়ারপোর্টে হাজির হই তাহলে তো আমাদের অবস্থানটা থাকে না, তাহলে তো সব ছাত্রদেরই একটা কর্তৃত্ব বা তাদেরই লিডারশিপ বা তাদেরই সব কিছু ফুটে ওঠে। কাজেই আমরা যে তাদেরকে সহযোগিতা করেছি বা রাজনৈতিক দলগুলো যে তাদের পেছনের শক্তি সেটা প্রমাণ করতে হবে, যার ফলে রাজনৈতিক দলগুলো সেই এয়ারপোর্টে যাওয়ার তাদের নেতাকর্মীদের কিন্তু নিরুৎসাহিত করেছে, যার ফলে সেখানে সম্ভবত 200-300 লোক গিয়েছে, খুব বেশি সংখ্যক লোক যায়নি। তারপরে এখন যে বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দেরা ছাত্র জনতার নাগরিক মৈত্রী মতবিনিময়ে যাচ্ছে, সেখানে অনেক জায়গায় গণ্ডগোল হচ্ছে, হট্টগোল হচ্ছে। এখন এটা কি কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে করাচ্ছে নাকি আমাদের এই ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সমন্বয়ের ঘাটতির কারণে হচ্ছে সেটি আমি জানি না, তবে এটা খুবই একটা বাজে মেসেজ দিচ্ছে। কারণ হচ্ছে তাদের যে একটা আকাশচুম্বী জনপ্রিয়তা, জনসমর্থন তৈরি হয়েছিল, সেটা কিন্তু মানুষের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হবে। সুতরাং সেই দিক থেকে যারা দায়িত্বে আছেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে যে যেহেতু আমি তাদের বয়সে অনেকের অগ্রজ, রাজনীতিতে অগ্রজ এবং তারা অনেকেই আমার সহকর্মী সতীর্থ ছিলেন, সুতরাং আমি বলবো যে যেই জনসমর্থনটা তাদের তৈরি হয়েছিল সেটাকে ধরে রাখা তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। কাজেই এই মুহূর্তে তাদের এমন ধরনের মন্তব্য, এমন অ্যাক্টিভিটিস করা উচিত হবে না যেটাকে রাজনৈতিক দলগুলো প্রতিপক্ষ ভাববে। তাহলে আসলে এই যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন স্পিরিট, রাষ্ট্র সংস্কার, ফ্যাসিবাদী রাষ্ট্রের বিলোপ, সেটি কিন্তু সফল হবে না। ভাই, হঠাৎ এই সরকারের 1 মাস 15 দিন না যেতে কিন্তু আপনি জানেন যে একটি অডিও ফাঁস হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী উনি একটি বক্তব্য দিয়েছিলেন, উনি হঠাৎ করে দেশে ঢুকতে পারেন। এটা আপনি কিভাবে দেখছেন? দেখেন, আওয়ামী লীগ এত বড় একটা দল, তৃণমূলে এত লক্ষ লক্ষ নেতাকর্মী, এবং এটা তো অস্বীকার করার উপায় নাই যে মুক্তিযুদ্ধের সময় এই দলের এবং দলের নেতাকর্মীদের অনেক অবদান রয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধের পরপরই মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা ছিলেন কিন্তু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধের পর দেখেন 72 থেকে 73 3.5 বছরের মাথায় তার প্রতি জনসমর্থন সেই একেবারে আকাশচুম্বী অবস্থান থেকে ধাপ করে একেবারে নিচে পড়ে গিয়েছেন। এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের দুর্নীতি, লুটপাট, অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছিল, শেষ পর্যন্ত শেখ মুজিবুর রহমান সাহেব আওয়ামী লীগকে বিলুপ্ত করে বাকশাল করেছিলেন এবং বাকশাল করে তিনি এমন একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি করলেন যে তাকে প্রাণ দিতে হলো। দুঃখজনক হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী কিংবা শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা 81 সালে দেশে এসেছিলেন, জিয়াউর রহমান তার প্রতি সহানুভূতিশীল হয়ে তাকে দেশে আসার সুযোগ করে দিলেন, রাজনীতিতে জায়গা করে দিলেন, কিন্তু দেশে এসেই তিনি জিয়াউর রহমানের এই হত্যাকাণ্ডের প্লট রচনা করলেন ভারতের সাথে হাত মিলিয়ে, এবং এই জিয়া হত্যাকাণ্ডের ঘটনার সমর্থন দিলেন বা একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি করে এরশাদকে ক্ষমতায় আনলেন। এবং তিনি এতটাই প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছিলেন যে শেষ পর্যন্ত যেই গণতন্ত্রের জন্য, যেই ভোট ও ভাতের অধিকারের জন্য এদেশের মানুষ পাকিস্তান থেকে আলাদা হলো, সেইটির তিনি কবর রচনা করে তিনি একটা একদলীয় শাসন, ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করার জন্য এই আপনার ভারতের সহযোগিতায় 2008 সালে আর্মির সহযোগিতায় একটা সাজানো পাতানো নির্বাচন করেছিলেন, 14 সালে বিনা ভোটের নির্বাচন করেছেন, 18 সালে মধ্যরাতের নির্বাচন করেছেন এবং 24 সালে একতরফা নির্বাচন করেছেন। এবং আমরা বারবার বলছিলাম শেখ হাসিনা যেটা করতেছেন, আওয়ামী লীগকে তিনি বিনাশ করবেন, তিনি নিজেরও নির্মম নিষ্ঠুর পতন ডেকে আনছেন। এই বক্তব্যগুলো আপনারা দেখেন ইউটিউবে, ফেসবুকে, আমার অন্তত হাজার হাজার কন্টেন্ট পাবেন। 18 সাল থেকে বলে আসছে, কিন্তু কে শোনে কার কথা? ক্ষমতার দম্ভে তিনি এতটাই অন্ধ হয়ে গিয়েছিলেন, আল্লাহ খোদাকে ভুলে গিয়েছিলেন, যেই কারণে
তিনি টেলিভিশন দেন, তিনি 18 কোটি মানুষকে খাওয়ান, এই ধরনের নানান ধরনের কথাবার্তা তিনি বলতেন। এবং শেষ পর্যন্ত তার একটা নির্মম নিষ্ঠুর পতন আমরা দেখতে পেলাম, যে তার নেতাকর্মীদেরকে তিনি অতল সাগরে ফেলে তিনি দেশ থেকে পালিয়ে গেলেন। তো এখন এটি নিয়ে যখন নেতাকর্মীরা সমালোচনা করছে যে আমরা এমন একটা স্বার্থপর, এমন একটা দেশদ্রোহী মানুষের পেছনে রাজনীতি করলাম, যিনি বাংলাদেশে একটা পাশের একটা পুতুল রাষ্ট্রে পরিণত করার জন্য কাজ করলেন এবং দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করলেন, এবং পরিস্থিতি প্রতিকূল হওয়ায় তিনি পালিয়ে গেলেন তার নেতাকর্মীদেরকে রেখে। এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকে পদত্যাগ করছে, অনেকেই আওয়ামী লীগ করবে না বলে ঘোষণা দিচ্ছে, অনেকে নিজেরাও দেশ থেকে পালাচ্ছে। এবং সজীব ওয়াজেদ জয় আপনারা শুনেছিলেন একটা মন্তব্য করেছে যে আমার মা আর রাজনীতি করবে না, আপাতত আমি পরিবারের কথা ভাবছি, আমি নেতাকর্মীর কথা ভাবছি না। আবার কয়েকদিন পরে তিনি বললেন না, আমরা রাজনীতি করব, আর একের সাথে আমার ভালো সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, আমরা বিএনপির সাথে নেগোসিয়েশন করবো। ভাই বিএনপির সাথে কী নেগোসিয়েশন করবে? বিএনপির প্রধান নেত্রী খালেদা জিয়াকে আপনার বিষ প্রয়োগের মাধ্যমে মৃত্যুর দুয়ারে ঠেলে দিলেন, তারেক রহমানকে এত বছর দেশে আসতে দেননি, বিএনপি জামাতের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করলেন। আপনি কিসের সমঝোতা হবে? আপনারা একটা গণহত্যাকারী দল, আপনার মা নেতৃত্ব দিয়েছে, আওয়ামী লীগ এখন গণহত্যাকারী দল। কাজেই এখন যখন বুঝতেছে যে জনসমর্থনটা নাই হয়ে যাচ্ছে, আস্তে আস্তে রাজনীতি থেকে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, তখন মূলত নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য এই নাটকটা আপনার কারোর সাথে কথা বলে সাজিয়ে আবার তারাই ফাঁস করেছেন যে আমি চট করে দেশে ঢুকবো। এত সোজা না। আপনি এত সাহসী কন্যা হলে, এত বীর কন্যা হলে আপনি তো দেশ থেকে পালাতেন না। এর আগেও বিভিন্ন স্বৈরাচারদের পতন হয়েছে, এরশাদের পতন হয়েছে, আর অনেকের পতন হয়েছে, কেউ তো দেশ ছেড়ে পালায়নি। এবং দেখেন দেশের অবস্থাটা এমন জায়গায় নিয়ে গেছে, শুধু শেখ হাসিনা পালান নাই, বাইতুল মোকাররমের ইমাম খতিব পর্যন্ত পালিয়ে গেছে, দেশটাকে এমন একটা নরকের জায়গায় নিয়ে গেছিল। সুতরাং শেখ হাসিনা এই দেশে চট করে ঢোকার সুযোগ নেই, তার হাতে হ্যান্ডকাপ পরিয়ে কোমরে রশি লাগিয়ে দেশে ফিরিয়ে আনতে হবে, যে তার বিচার করার জন্য, গণহত্যার বিচার করার জন্য, এবং এই বিচারের মুখোমুখি তিনি হবেন। সুতরাং এখানে যে চট করে ঢুকে রাজনৈতিক শোডাউন দিবেন, মনে করছেন কি না যে শেখ হাসিনা কারো অধীনে থেকে নেতাকর্মীদের চাঙ্গা করে দলটাকে আবার সুসংগঠিত করতে পারবে, এরকম কিছু মনে করছে? যেহেতু আওয়ামী লীগ কিন্তু এখনো ভালো লোক অনেকে বলছে আছে, আপনি কি মনে করছেন? না, প্রকৃত অর্থে আওয়ামী লীগের ভালো লোক আছে, তাহলে তাদেরকে গণহত্যার দায় নিতে হবে। এই 15 বছরে যে অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ চলেছে, দেশের অর্থনীতি, বিভিন্ন প্রতিষ্ঠান যে ধ্বংস করা হয়েছে, আওয়ামী লীগের ভালো লোকগুলো তখন কোথায় ছিল? সেগুলো নিয়ে প্রতিবাদ করেছে। 14 সালে বিনা ভোটের নির্বাচন হয়েছে, 18 সালে মধ্যরাতে নির্বাচন হয়েছে, 24 সালে একতরফা নির্বাচন হয়েছে, বাংলাদেশকে ভারতের একটা অঙ্গরাজ্য বানানো হয়েছে। আওয়ামী লীগের ভালো লোকেরা কি প্রতিবাদ করেছিলেন? এখন অনেকে ভালো দাবি করলে তো হবে না। আমরা তো 15 বছর প্রত্যেকের অ্যাক্টিভিটিস দেখেছি। আওয়ামী লীগ যারা করেছেন তারা নীতি নৈতিকতা বিসর্জন দিয়েই তারা আওয়ামী লীগ করেছেন। আর এই গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের এদেশে রাজনীতি করার কোনো প্রাসঙ্গিকতা নাই, কোনো নৈতিক বৈধতা নাই, এবং আমার মনে হয় না যে আসলে এদেশের মানুষ আওয়ামী লীগকে গ্রহণ করবে। ওই দুর্বৃত্ত, মাফিয়া, লুটেরারাই হচ্ছে আওয়ামী লীগকে হয়তো গ্রহণ করতে পারে, কিন্তু দুর্বৃত্ত, মাফিয়া, লুটেরাদের জায়গা এই দেশে আর হবে না। এই ফ্যাসিবাদী ব্যবস্থার পতনের পরে এই যে ফ্যাসিবাদী কাঠামো, এটাকে নতুন করে বিনির্মাণ করা হবে, যেন কোনো ফ্যাসিস্ট, কোনো স্বৈরাচার, কোনো লুটেরা, কোনো সন্ত্রাস দখলদার তৈরি না হতে পারে। আগামীর বাংলাদেশ হবে একটা পরিচ্ছন্ন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে একটা মানবিক বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ, কল্যাণকর বাংলাদেশ। সুতরাং সেখানে আওয়ামী লীগের এই গণহত্যাকারী দল এবং গণহত্যার সমর্থনকারী নেতৃবৃন্দের জায়গা এই বাংলাদেশে হবে না। সম্প্রতি আমরা দেখছি যে এই সমন্বয়কদের বিভিন্ন কর্মকাণ্ড আপনি সমালোচনা করেছেন বিভিন্ন জায়গায়, এবং এর সাথে তাদেরকে থামতে বলেছেন। আসলে এই থামার জায়গাটা আমরা একটু বুঝতে পারছি না, কি বোঝাতে চাচ্ছেন? না, এখানে আপনার আসলে এই সমন্বয়কদের বিষয়ে যেটা দেখেন, এদের সমালোচনা করাটা আমার মানায় না এবং আমার উচিত না, কারণ ওরা অনেকেই আমার ছোট ভাই, আমার একেবারেই সহকর্মী। কিন্তু যেহেতু ধরেন এখনকার একটা পরিস্থিতিতে আমিও এত ব্যস্ত, সকাল থেকে রাত পর্যন্ত, ওরাও এত ব্যস্ত, যার ফলে সামনাসামনি একটু কম দেখা সাক্ষাৎ হয়, এবং ওদের পেছনে বা ওদের আশপাশে এখন অনেক ধরনের বেনিফিশিয়ারি লোকজন আছে, নানান দিকে তাদেরকে পুশ করছে। কাজেই সেই ক্ষেত্রে কিছু কর্মকাণ্ডে তাদের প্রতি মানুষের একটা সন্দেহ, সংশয় তৈরি হচ্ছে, যেটা আমি কোনোভাবেই চাই না এটা তৈরি হোক, এবং তাদের প্রতি মানুষের এই নেতিবাচক দৃষ্টিভঙ্গিটা ডেভেলপ করুক, যার ফলে আমি কিছু কথা আর কি বলি যে ওদের বিষয়ে। যেমন ধরেন হচ্ছে আপনি যেটা বলছিলেন যে টিএসসিতে এই যে ত্রাণের টাকার বিষয়টা নিয়ে, দেখেন আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকেও
আপনার সেই সময় আমি নিজে ফেনী গিয়েছি, আমাদের সহযোদ্ধা সাধারণ সম্পাদক রাশেদ খান নোয়াখালী গিয়েছে, আমাদের নেতাকর্মীরা ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর বিভিন্ন জায়গায় কাজ করেছে। আমি ফেনীতে গিয়ে যেটা দেখেছি 2-3 তলা বাড়ি আপনার পানির নিচে ডুবে গিয়েছে। এখন তার টাকা আছে ব্যাংকে, তিনি তো ব্যাংকে তুলতে পারছেন না, তিনি তো ওই বিল্ডিং থেকে বের হতে পারছেন না, শিশু কিংবা বৃদ্ধরা বের হতে পারছে না, খাবার পানি নাই, বিশুদ্ধ পানি নাই, বিশুদ্ধ পানির অভাব, কারেন্ট নাই, মোমবাতি নাই, সেখানে যা খাবার মজুদ ছিল সেগুলো শেষ হয়ে গেছে। এই যে একটা মানবতার জীবন, সেটা একটু যাদের পয়সা ছিল, মধ্যবিত্ত ফ্যামিলি, তারা একটু মেকানিজম করে চলতে পারছে। যেই মানুষগুলো দিন এনে দিন খায়, শ্রমজীবী মানুষ, তাদের কি হয়েছে? এবং অনেক ক্ষেত্রে এমন হয়েছে, ধরেন কাছাকাছি এলাকায় গিয়ে মানুষ ত্রাণ দিয়েছে, ফটোশ্যুট করেছে, এই মিডিয়া নিয়ে ছবি তুলেছে, নিউজ করেছে, দূরবর্তী এলাকার মানুষের কাছে কিচ্ছু পৌঁছায়নি। তো এই রকমের একটা মানবতার জীবনযাপন এবং একটা অমানবিক চিত্র পরিস্থিতি দেখে মানুষ কিন্তু এগিয়ে এসেছিল। এবং এই যেই ছাত্র নেতৃবৃন্দ আমাদের, যাদের প্রতি মানুষের একটা ভগবান তুল্য, দেবতা তুল্য শ্রদ্ধা ভক্তি তৈরি হয়েছিল, তাদেরকে সহযোগিতা করার জন্য, তাদের মাধ্যমে সহযোগিতা পৌঁছানোর জন্য টিএসসিতে কেউ মাটির ব্যাংক ভেঙে চলে গেছে, কেউ তার পেনশনের টাকা নিয়ে চলে গেছে। কেন? যে আমাদের এই ছাত্র নেতারা, এই তরুণদের মাধ্যমে সহযোগিতাটা পৌঁছলে সেটা সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছবে। তো সেইখানে কিছু কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে আসছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কিংবা সোশ্যাল সায়েন্স ভবনে আপনার ওই ত্রাণের পানি কিংবা কোনো খাবার টাবার পড়ে রয়েছে। এইটা দেখে তো মানুষ মর্মাহত হচ্ছে যে আচ্ছা আমরা দিলাম, এটা তো মানুষের কাছে পৌঁছালো না, ছাত্রদের কাছ থেকে তো এটা মানুষ প্রত্যাশা করে নাই। তারপরে আবার যে ত্রাণের জন্য বা সহযোগিতার জন্য অর্থ দিয়েছিল, সেটা তারা বলেছে যে ব্যাংক অ্যাকাউন্টে রেখেছে, তারা ধরেন তাদেরকে পুনর্বাসন করবে, সেটা নিশ্চয়ই ভালো পদক্ষেপ। কিন্তু আপনার একটা বুঝতে হবে যে সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। ঘটনার যে একটা সেন্সেশন আছে, ঘটনার যে একটা আবেদন আছে যে ওই সময় খাবার পাচ্ছে না, মানুষের হাহাকার, মানুষ অন্ধকারে আছে, একটা বাচ্চা আপনার অসুস্থ, তাকে হসপিটালে একটা বোট পাচ্ছে না, এই পরিস্থিতিগুলোতে মানুষ চেয়েছিল যে ইনস্ট্যান্ট এই মানুষগুলো কিছু সহযোগিতা পাক। তো সেই ক্ষেত্রে এমন একটা পদক্ষেপ নেওয়া যেত যে ওকে আমরা ইনস্ট্যান্টলি আপনার এই ফান্ডগুলো আপনার যেই জেলার ধরেন বেশি ভুক্তভোগী হচ্ছে মানুষ, সেখানকার ডিসি অফিসের মাধ্যমে কিন্তু আমরা তখনই নগদ সহযোগিতা আমরা করে দিতে পারতাম। কিংবা আপনার ধরেন প্রধান উপদেষ্টার যে ত্রাণ তহবিল, সেখানে এই ছাত্র নেতৃবৃন্দ হস্তক্ষেপ করতে পারতো যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের এই টাকাটা উঠেছে, আমরা এটা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করলাম। কারণ এই সরকার তো ছাত্রদের সরকার, এই সরকার আমাদের সরকার, এই সরকার জনতার সরকার, এই সরকার সবার সরকার। সুতরাং সরকারি ব্যবস্থাপনায় এখন তো আর ফ্যাসিবাদী কাঠামো নাই, স্বৈরাচারী সরকারও নাই, নেতাকর্মীরাও নয় যারা লুটপাট করে খাবে। এইভাবে যদি করা হতো তাহলে ছাত্রদের প্রতি মানুষের আস্থা বিশ্বাসটা কিন্তু আরও প্রকট হতো। এখন আমি যেটা বলছি আমার কিন্তু খারাপ লাগছে, এবং আমি আসলে যেটা বলছি যে ওদেরকে নিয়ে আমার কথা বলাটা একটু বিব্রতকর, কিন্তু আবার বিভিন্ন গণমাধ্যম আমার কাছে আসে, কিছু কথা বলাও লাগে। তো আমি চেষ্টা করছি বিষয়টা প্রাসঙ্গিকভাবে তুলে ধরতে, কিন্তু অনেকে দেখা যায় বিকৃতভাবে, বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করছে। তো আমার আশা থাকবে আমাদের এই বন্ধুদের প্রতি, আমাদের ছাত্র নেতৃবৃন্দের প্রতি, তাদের প্রতি যে মানুষের আস্থা বিশ্বাস ভরসা তৈরি হয়েছে, সেটাতে যেন ফাটল না ধরে। বিশেষ করে আমার অভিজ্ঞতার আলোকে দেখেছি, ধরেন আমরা যখন একটা উদীয়মান শক্তি আমরা উঠতেছি, সমাজের প্রতিষ্ঠিত শক্তি কিন্তু নানানভাবে আমাদেরকে নিয়ে প্রোপাগান্ডা ছড়াবে, বিভ্রান্তি তৈরি করবে, মানুষের মাঝে সন্দেহ সংশয় তৈরি করবে। সুতরাং তাদের কাজকর্মে আরও স্বচ্ছতা এবং আরও সতর্ক থাকা দরকার। শেষ প্রশ্ন করব নূর ভাই, সেটি হলো যে আপনারা কিন্তু এই আওয়ামী লীগ যেই ফ্যাসিস্ট সরকার যেটা বলছেন, এবং আওয়ামী লীগ সরকারের যেই অন্যায়ের বিরুদ্ধে আপনারা কিন্তু বিএনপি এবং সমমনা দলগুলো দীর্ঘদিন আন্দোলন করে আসছেন, এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছেন, এই সরকারেরকে বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু আমরা এই সময় এসে দেখলাম যে একলা চলনের একটা বিষয়ে চলে আসছে, এইটা নিয়ে যদি একটু বলতেন। প্রথম হচ্ছে যে আমরা 42টা রাজনৈতিক দল, আপনারা জানেন যে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটা লড়াই করেছিলাম। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল রাষ্ট্র সংস্কারে তাদের একটা নিজস্ব এজেন্ডাও আমরা দিয়েছিলাম। সম্মিলিতভাবে সেটা বিএনপির সাথে আলাপ করে আমরা একটা 31 দফার কর্মসূচি আমরা দেই। তো আমরা সে সময় 7ই জানুয়ারি নির্বাচন হয়েছে, আমরা ঠেকাতে পারিনি এই রাজনৈতিকভাবে। তার পরবর্তীতে এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এই ফ্যাসিবাদের পতন হয়েছে, রাজনৈতিক দলগুলো সহযোগিতা করেছে, সম্পৃক্ত ছিল। এখন প্রত্যেক রাজনৈতিক দল কিন্তু যার যার সংগঠন গোছাতে ব্যস্ত, এবং স্বাভাবিকভাবেই আমাদের প্রত্যেকেরই তো একটা নিজস্ব চিন্তা চেতনার জগৎ আছে। আমরা রাষ্ট্রকে কিভাবে দেখতে চাই, আমরা রাষ্ট্রকে কিভাবে গড়তে চাই, তারপরে বৃহত্তর স্বার্থে বা মৌলিক জায়গা থেকে আমরা একমত হয়েছিলাম।
এখন বিএনপি একটা বড় রাজনৈতিক দল। এই সরকারের বিশেষ করে ফ্যাসিস্ট সরকারের পতনের পরে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের কিছু অসহিষ্ণু আচরণ আমাদের এই শরিক দলগুলোর নেতা কর্মীদেরকে কিছুটা মর্মাহত করেছে। আসম আব্দুর রব সাহেব তার স্ত্রী আপনার লক্ষ্মীপুরে বোধহয় একটা সমাবেশ করতে গিয়ে সেটা পণ্ড হয়েছে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের বাধায় বা সমস্যায়। আমি নিজে আমার জেলায় প্রোগ্রাম করেছিলাম, সেখানেও আমি দেখেছি যে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের হুমকি দিয়েছে, দু একটি জায়গায় গাড়িতেও আক্রমণ করেছিল। এমনকি অন্যান্য কিছু জায়গায় ব্রাহ্মণবাড়িয়াতে, ময়মনসিংহে কিছু কিছু জায়গায় দেখেছি যে পোস্টার বা ব্যানার লাগাচ্ছে আমার নেতাকর্মীরা নরসিংদীতে, তার উপরে আবার বিএনপির নেতাকর্মীরা ব্যানার লাগিয়ে দিয়েছে এবং কিছু জায়গায় কিছু মারধরেরও ঘটনা ঘটেছে। তো আমরা এটি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকেও জানিয়েছি, কারণ যেহেতু আমরা বিএনপির সাথে এই লড়াইটা আমরা একসাথে করেছিলাম যুগপৎ আন্দোলনের 42টি রাজনৈতিক দল, কাজে আমরা চাই আগামীর পথ চলাটাও আমাদের একসাথে হোক, আমাদের মধ্যে বোঝাপড়ার ভিত্তিতে হোক। এখন সেইখানে কিন্তু আমার চেয়ে বিএনপিকে দায়িত্বটা বেশি নিতে হবে। বিএনপি বড় দল হিসেবে, মানে বড় একটা পার্টি হিসেবে তাদেরই কিন্তু অন্যান্য ছোট দলগুলো তাদের প্রতি একটু সহনশীল আচরণ, বিচার বিবেচনা করা দরকার। তো আমরা বিএনপির নেতৃবৃন্দকে জানিয়েছি, তারা কিছু কিছু জায়গায় পদক্ষেপ নিচ্ছে। সেই জায়গা থেকে বলতে গেলে আসলে এটা ইতিমধ্যেই কিছু গণমাধ্যম এসেছে, পত্রপত্রিকা এসেছে, এটা তো অস্বীকার করা ওয়ে নাই। এখন বিএনপি বড় রাজনৈতিক দল হিসেবে তারা যদি এটা ফিল করে যে আমরা সবাইকে নিয়ে যেভাবে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, এখনকার প্রেক্ষাপটে যে জাতীয় ঐক্য এবং সংহতির একটা প্রয়োজনীয়তা, আগামীর রাষ্ট্রকে স্থিতিশীল করার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য এই আন্দোলনকারী গণতন্ত্রের সংগ্রামী দলগুলোকে নিয়েই একসাথে পথ চলা দরকার। সেই ক্ষেত্রে অন্যান্য দল তো আন্দোলনে বিএনপির নেতৃত্বে সাড়া দিয়েছিল, তাহলে হয়তো ভবিষ্যতে সাড়া দেবে। এখন বিএনপিও যদি এইটা মনে করে যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তারা একাই পারবে, তাহলে তো অন্যান্য দলগুলো আপনার একেবারে তাদের পিছনে ঘুরবে। সেইটা না, আমি ছোট হতে পারি, আমার নেতাকর্মী কম থাকতে পারে, আমার তো নিজস্ব একটা আত্মমর্যাদা আছে, আমার তো নিজস্ব একটা বলয় আছে, আমার নেতাকর্মীদেরও তো একটা সেন্টিমেন্ট আছে। সেই ক্ষেত্রে একটা বিষয় আমি দেখেছি যে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তারা কিন্তু আন্তরিক, এবং আপনি দেখেছেন যে এই পরিস্থিতির পরেও তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি কিন্তু ওই শেখ হাসিনা বিরোধী আন্দোলনেও যে ঘোষণাটি দিয়েছিলেন যে আমরা আগামীতে একটা জাতীয় সরকার করব সবাইকে নিয়ে, সেই ঘোষণাটি আবারও তিনি পুনর্ব্যক্ত করেছেন। এটি অত্যন্ত একটা ভালো পদক্ষেপ, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ আন্তরিক। কিন্তু তৃণমূল পর্যায় পর্যন্ত আসলে প্রকৃত হচ্ছে যেটা হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগের মতো দলগুলোর দীর্ঘদিনের যে চর্চা, পেশি শক্তির প্রভাব কিংবা আধিপত্য বিস্তার, ক্ষমতার অপব্যবহার, এইটা থেকে বিএনপির তৃণমূলকে বের করে নিয়ে আসতে হবে এবং তার জন্য অবশ্যই সিনিয়র নেতৃবৃন্দকেও সেইভাবে কাজ করতে হবে। আমার বিএনপির নেতৃবৃন্দ বা বিএনপির প্রতি সেটাই প্রত্যাশা। আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করেছি, ত্যাগ স্বীকার করেছি, জেলে ছিলাম, রিমান্ডে ছিলাম। আগামীর বাংলাদেশ আমরা একসাথেই আপনার পরিচালনা করতে চাই, সেখানে বিএনপিকেই কিন্তু একটা মুখ্য ভূমিকা পালন করতে হবে। ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে এতক্ষণ আমাদের ঠিকানা নিউজ বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আমাদের সাথে ছিলেন, আপনারা জানেন যে জনপ্রিয়, একসময় জনপ্রিয় ছাত্র নেতা এবং এখনও সে জনপ্রিয় ছাত্র নেতাই বলা যায়। ওনার একই সাথে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এবং আমরা আজকে এই পর্যন্তই আমাদের শেষ। আমরা আগামীতে এই অন্য কোনো বিশেষ কোনো ব্যক্তি এবং সম্মানিত কোনো ব্যক্তির এই বিশেষ সাক্ষাৎকারের অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের দ্বিতীয় পর্বটি আপনাদের দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ।